বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে? দেখুন, বিষয়টিকে আমি একটু তাহলে অন্যভাবে উপস্থাপন করি। সব রকম সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাইছি। দেখুন, একজন চিকিৎসকের সন্তান যখন চিকিৎসক হয়, তখন সে ভালোও করে, সে খারাপও করে। একজন লয়ারের সন্তানও দেখা যায় যে অনেক সময় বাবা-মায়ের মতন ভালো লয়ার হয় অথবা হয় না। রাজনীতিবিদদের ক্ষেত্রে অনেকের সন্তান পলিটিক্সে এসেছে। সবাই কি ভালো করেছে? সবাই ভালো করেনি। কেউ, কেউ করেছে, কেউ, কেউ করতে পারেনি ভালো। আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন তাহলে এভাবে আমি বলব যে দেখুন, আ আমরা দেখেছি বাংলাদেশের মতন দেশে আ রাজনীতি যারা করেন বিগত ১৭ বছরে দেখেছি, তার আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হন, মিথ্যে মামলার শিকার হন। আমাদের বহু নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুম খেটেছে, ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। যেই কয়টা উদাহরণ দিলাম আমি মাত্র, আপনি কি বলতে পারবেন এর কোনোটার মধ্যে দিয়ে আমি যাইনি? এর প্রতিটার ভেতর দিয়ে আমি গিয়েছি। প্রত্যেকটা স্তর পার করে এসেছি আমি। আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, যেই নির্যাতনের চিহ্ন এখনো কখনো, কখনো আমাকে সহ্য করতে হয়। আ জেল জুলুম খেটেছি আমি। বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি। সবকিছুর ভিতর দিয়েই আমি পেরিয়ে এসেছি। কাজেই আ এইজন্য এই কথাগুলো আমি বললাম যে রাজনীতি পরিবারেকরণ হয় না। এটি সমর্থনের ভিত্তিতে হয়। কাজেই যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে, দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে, সে এগিয়ে যেতে পারবে। কেউ যদি এগিয়ে যেতে না পারে, তাহলে সে এগিয়ে যেতে পারবে না। সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দিবে, বলবে। একটু আবার আপনাদের নির্বাচন সরকারের দিকে যাই। আ বিএনপি সর্বশেষ সরকারে ছিল ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে। এর প্রায় ১৯ বছর পরে বিএনপির সামনে আবার একটা সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছে। আ এবং সেই তখনকার যে বিএনপি আর এখনকার যে বিএনপি, এই দুটোর মধ্যে পার্থক্যটা আপনি কোথায় কি বলবেন যে পার্থক্য কি? এই ১৯ বছরে আমরা বাংলাদেশ বলি বা পুরা বিশ্ব বলি, অনেক কিছু পরিবর্তিত হয়েছে। সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তিত হয়েছে। দুটো বড়, বড় জিনিসের বোধহয় পরিবর্তন হয়েছে। একটি হচ্ছে কোভিডের ভিতর দিয়ে পুরা বিশ্ব গিয়েছে। এই কোভিড বিভিন্নভাবে আমাদের অনেক কিছু চিন্তা, ভাবনা, মনোজগৎ চেঞ্জ করেছে। ঠিক একইভাবে যদি আরেকটি বিষয় আমরা দেখি, এই যে আপনার সাথে আমি কথা বলছি অনলাইনে, এই যে আইটি বা সোশ্যাল মিডিয়া, এই পুরা বিষয়টা কিন্তু মানুষের মনোজগৎকে ভিন্নভাবে ভিন্ন রকম করেছে। অনেক ক্ষেত্রে একটা 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 মনোজগতে একটা প্রভাব বিস্তার করেছে। খুব স্বাভাবিকভাবে আপনি যেই সময়ের কথা বলেছেন, সেই সময় এই বিষয়গুলো হয়তো সেভাবে ছিল না। তো স্বাভাবিকভাবেই এই সবকিছু বিবেচনা করে সামনের দিনগুলোতে আমাদেরকে এই বিষয়গুলোকে গুরুত্ব রেখে বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনা করতে হচ্ছে। আমরা সেভাবে চিন্তাভাবনা করে আমাদের প্ল্যান, প্রোগ্রাম, বিষয়গুলোকে আমরা সাজাচ্ছি। সেই সময় থেকে ১৯ বছর আগে আমাদের যেসব প্ল্যান, প্রোগ্রাম ছিল, তার থেকে কিছুটা পরিবর্তন হবে। কিন্তু ওই যে বেসিক যেই জিনিসটা, সেটা হচ্ছে মানুষের বেটারমেন্ট। মানুষের ভালো ভালো কিছু করার জন্য মানুষ যাতে আজকে যেমন আছে, আগামীকাল যাতে একটু বেটার থাকতে পারে। কিভাবে সেটা করা যেতে পারে, কে কোন শ্রেণী কিভাবে একটু বেটার থাকতে পারে, সেটিই থাকবে আমাদের সবচেয়ে আ প্রায়োরিটি ইস্যু। বিগত যখন বিএনপি সরকারে ছিল তখন অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা ছিল। তার মধ্যে একটা বড় বিষয় ছিল দুর্নীতির অভিযোগ। সরকারে যারা ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে বা সেই সময় যেভাবে দুর্নীতি হচ্ছিল বিভিন্ন জায়গায়, আপনার নিশ্চয়ই মনে আছে যে দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে তখন অনেক সমালোচনা হয়েছিল। এ ধরনের পরিস্থিতি যে আর হবে না, এই বিষয়ে আপনি ভোটারদেরকে কিভাবে আশ্বস্ত করবেন? দেখুন, আপনি যে কথাটি বললেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত আ আওয়ামী লীগ সরকার ছিল সেই সময়। আমরা ২০০১ এর ১লা অক্টোবরে সরকার গঠন করি। সরি, ১০ই অক্টোবরে, ১লা অক্টোবর নির্বাচন হয়েছিল। খুব সম্ভবত ১০ই অক্টোবরে নির্বাচন সরকার গঠন করি। এর বোধহয় কিছুদিন পরে একটি সূচক বের হলো টিআইবির, যে মানে ২-৩ মাস পরে বোধহয় একটি সূচক বের হলো, যে এরকম একটি সূচক বের হলো। নিশ্চয়ই মাত্র নির্বাচিত একটি সরকারের পক্ষে তো ভালো মন্দ কোনো কিছুই ৩ মাসে করা সম্ভব নয়।
খুব স্বাভাবিকভাবেই যে সূচকটি হয়েছিল সেটি তার আগে, আমাদের আগে যে সরকারটি ছিল তারা যে 5 বছর যা করেছে তার উপর ভিত্তি করেই সেই সূচকটি তারা তৈরি করেছে। আপনি যদি 2000 থেকে 2006 অর্থাৎ বিএনপি সরকার গঠন করার পরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কাছে যখন হ্যান্ডওভার করে দিল, আপনি যদি সেই সংস্থা টিএবি নামক সেই সংস্থাটার রিপোর্টই যদি আপনি দেখেন, তাহলে দেখবেন পর্যায়ক্রমিকভাবে, কিন্তু এটি আমার কথা না, এটি তাদের পরিসংখ্যানের কথা, পর্যায়ক্রমিকভাবে কিন্তু নেমে এসেছে। হ্যাঁ, আমি অ্যাডমিট করছি পুরাপুরি হয়তো আমরা করতে পারিনি, বাস্তবতা তো বুঝতে হবে, এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। কাজেই এইটি মানুষকে বুঝিয়ে 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 আস্তে আস্তে করতে হবে, জিনিসটি সময় লাগবে। আমি এখন যত কথাই বলি না কেন, বাস্তবতা হচ্ছে এই বিষয়টি যেহেতু সময় লাগবে, আমাদেরকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে। সেজন্যই আমি ভোটারদেরকে এতটুকু বলতে পারবো, আমরা যদি সুযোগ পাই, জনগণ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা যাতে একটি এমন অবস্থা তৈরি করতে পারি যেখানে কিছুটা হলেও আমরা বহির্বিশ্বে, বিশ্বের অন্য দেশের সামনে কিছুটা হলেও যাতে সম্মানের সাথে মাথা উঁচু করে কথা বলতে পারি। এর সঙ্গে এই 5ই আগস্টের পরে যে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে এরই মধ্যে চাঁদাবাজি বা দখলের মতো নানা অভিযোগ এসেছে, আপনি জানেন, এবং আপনাদের দল থেকে অনেকে বহিষ্কার করা হয়েছে। এটা ঠিক, আবার একই সাথে এটা ঠিক যে এই অভিযোগগুলো কিন্তু বারবার আসছে। তো এটা থামানো যাচ্ছে না কেন? আপনার প্রতি সম্মান রেখে আপনার সাথে এগ্রিও যেমন করব, আবার এখানে অন্য একটি বিষয় আমি তুলে ধরতে চাইব। এর মধ্যে নিশ্চয়ই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে আমরা প্রায় 7,000-এর মতন আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে আমরা কিছু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। কিন্তু এই 7,000-এর সবাই কিন্তু আপনি যে অভিযোগ করলেন এই অভিযোগের সাথে জড়িত নয়। অন্য 7,000-এর মধ্যে এমন অনেক বিষয় আছে যারা অন্য সাংগঠনিক বিষয়ের সাথে জড়িত। এটি গেল একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমাদের কাছে এরকম যখন অনেক অভিযোগ এসেছে, আমরা অভিযোগগুলো তদন্ত করেছি। তদন্ত করার পরে আমরা বেশ কিছু বিষয় পেয়েছি। যেমন আমি দু একটি উদাহরণ দিয়ে আপনাকে বলি। যেমন ধরেন, 2 ভাই, কোনো একটি এলাকায় 2 ভাই আছে। 2 ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি, সহায় সম্পত্তি নিয়ে একটি সমস্যা আছে। আ এক ভাই, বিগত যে স্বৈরাচার, পলাতক স্বৈরাচার, তাদের কারো সাথে এক ভাইয়ের খুব ভালো সম্পর্ক। তার ফলে সে সেই স্বৈরাচারের যে দোসর, যার সাথে এই এক ভাইয়ের সম্পর্ক, সে তার ইনফ্লুয়েন্সটি ব্যবহার করে অন্য ভাইয়ের সম্পত্তিও জোর করে দখল করে রেখেছে। এখন 5 তারিখের পরে যে ভাই স্বৈরাচারের দোসরকে ব্যবহার করেছিল সেই দোসরও তো পালিয়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই ভাই এখন আর শেল্টার পাচ্ছে না। তো অন্য যার সম্পত্তি জোর করে রেখে দিয়েছিল অন্য ভাইটি, সেই অন্য ভাইটি স্বাভাবিকভাবে তার হক আদায় করতে গিয়েছে বা হক বুঝে নিতে গিয়েছে। এখন অ্যাক্সিডেন্টলি বা ইনসিডেন্টলি যে ভাই এতদিন ভাবে বঞ্চিত ছিল সম্পত্তি থেকে, সেই ভাই বিএনপি করে, বিএনপির কোনো একজন কর্মী বা স্ট্রং সমর্থক বা নেতা যেটাই হোক, চাপিয়ে দিল, অভিযোগ তুলে দিল অন্যজন যে বিএনপি দখল করতে গিয়েছে, বিএনপির নেতাকর্মী দখল করতে। এরকম ঘটনা আমরা প্রচুর পেয়েছি। আবার আরেকটি আমি উদাহরণ দিই, যা সত্য, যা বাস্তব। স্বৈরাচারের সময় আমাদের সারা বাংলাদেশে আমাদের প্রায় 50 লক্ষের বেশি নেতাকর্মীর নামে বিভিন্ন রকম গায়েবী মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। আমাদের বহু নেতাকর্মী তাদের ঘর বাড়িতে থাকতে পারতো না, তাদেরকে বিভিন্নভাবে পালিয়ে থাকতে হতো, বিভিন্নভাবে সরে থাকতে হতো। এই সুযোগে স্বৈরাচার তাদের ব্যবসা বাণিজ্য, দোকান পাট, ঘর বাড়ি, জমি জমা, পুকুর দখল করে নিয়েছিল। 5 তারিখে যখন স্বৈরাচার পলাতক হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তখন স্বৈরাচারের যারা দখল করেছে তারাও সাথে সাথে পালিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা তাদের নিজেদের যেগুলি বৈধ সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, সেগুলো আবার ফিরে পেতে গিয়েছে। তখন আবার কিছু সংখ্যক লোক প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করতে গিয়েছে। এরকম ঘটনা প্রচুর ঘটেছে। আপনি যেই কথাটি বললেন সেরকমও কিছু ঘটেছে ঘটনা, এবং সে কারণেই আমরা আমাদের অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি। তবে এখানে আমার একটি প্রশ্ন আছে, যে প্রশ্নটি আমরা পাবলিকলিও করেছি। দেখুন, আমরা একটি রাজনৈতিক দল, কিছু ঘটনা ঘটেছে, আমরা অস্বীকার করছি না, ঘটেছে, যেমন আমরা ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে, যতটুকু আমরা জেনেছি, যতটুকু আমরা তদন্তর পরে পেয়েছি, যখন সত্যতা পেয়েছি আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু পুলিশিং করা তো আমাদের কাজ না। রাজনৈতিক দলের কাজ অবশ্যই পুলিশিং করা না। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা কখনো বলিনি সরকারকে যে অমুককে ধরতে পারবো না, তমুককে ধরতে পারবো না, এই করতে পারবে না, ওই কথা আমরা কিন্তু কখনো বলিনি।
আমাদের বক্তব্য হচ্ছে যাদের কাজ পুলিশিং করা তারা কেন তাদের কাজটি করছে না, তারা কেন তাদের কাজে ব্যর্থ, এটি আমাদের প্রশ্ন। তার মানে এখানে সরকারের একটা ব্যর্থতা আছে। অবশ্যই, আমি তো আগেই বলছি পুলিশিং তো রাজনৈতিক দলের কাজ না, পুলিশিং করার দায়িত্ব সরকারের। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে আপনারা যদি সরকার গঠন করেন, সেক্ষেত্রে আপনার দলের নেতাকর্মী বা আপনার দলের নামে কোনো চাঁদাবাজি বা দখল এ ধরনের কিছু হলে তারা কেউ সেটা করতে পারবে না, কারণ তখন যেহেতু আপনারা সরকারে থাকবেন। ইয়াস, পুলিশ পুলিশের কাজ করবে, আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলার কাজ করবে। আমার দলের কোনো নেতাকর্মী বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমার দলের কোনো নেতাকর্মী তখনও যদি এরকম কোনো অনৈতিক কাজে সম্পৃক্ত হয়, আমরা দলের অবস্থান থেকে তার বিরুদ্ধে অবস্থান নিব, দলের তার পক্ষে থাকবে না দলের অবস্থান। এবং দেশের আইন অনুযায়ী দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের আইন শৃঙ্খলা বাহিনী, তারা তাদের কাজ করবে। সিম্পল, এখানে দুই দুই চারের মতন ব্যাপার। আমি একটু ডাকসু নির্বাচনের প্রশ্নে আসি। সাম্প্রতিক সময়ে ডাকসু নির্বাচনের ফলাফল ব্যাপক আলোচনা চলছে রাজনীতিতে এখনো। এর ফলাফলে দেখা গেছে যে বিএনপি সমর্থক ছাত্রদল তাদের চেয়ে বেশ বড় ব্যবধানে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। আপনি কিভাবে দেখেন এই ফলাফলটাকে আসলে? আমি মনে করি গণতান্ত্রিক যাত্রার একটি ভালো উদ্যোগ, এটি ভালো সূচনা, এটি গেলে এক নম্বর। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যারা জয়ী হয়েছেন বা এরকম আরো ভবিষ্যতে যারা জয়ী হবেন তাদের প্রতি শুভেচ্ছা, এবং যারা ভবিষ্যতে জয়ী হবেন তাদের প্রতি অগ্রিম শুভেচ্ছা রইল। তৃতীয় বিষয়টি হচ্ছে দেখুন, একটা অগ্রযাত্রা শুরু হলো, কিন্তু আমরা চাইছিলাম না যে কোনো বিতর্কের মধ্যে এগুলা পড়ুক। আমরা আশা করব যে পরবর্তীতে যেগুলো হবে সেগুলো বিতর্কবিহীন হবে নির্বাচনগুলো। এই নির্বাচনের ফলাফল, মানে ডাকসুর নির্বাচনের ফলাফল, এটা কি জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে আগামী নির্বাচনকে সামনে রেখে? আপনার কি মনে হয়, আপনি কি মনে করেন সেটা? আমি যেটা দেখলাম বিভিন্ন মিডিয়াতে কিছু ব্যক্তি, যেমন মান্না ভাই, উনি তো বোধহয় দুবার ভিপি ছিলেন, আমার থেকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ। আমরা যদি ওনার বক্তব্য শুনে থাকি বা ধরে থাকি, তাহলে তো আমি মনে করি না কোনো কারণ আছে। ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতির জায়গায়, জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতির জায়গায়। এখন যে সক্রিয় দলগুলো আছে তাদের মধ্যে জামায়াত ইসলামীর প্রশ্নে যদি একটু আসি, যে জামায়াত ইসলামীকে ঘিরে বিএনপির নেতাদের অনেক সমালোচনা করতে দেখা যাচ্ছে গত সাম্প্রতিক সময়ে। তো জামায়াত ইসলামী সম্পর্কে আপনার মনোভাবটা কি আসলে? বিষয়টা হচ্ছে যে দেখুন, বাংলাদেশের স্বীকৃত যে নিয়ম কানুন আইন কানুন আছে, এগুলোর ভিতরে থেকে যদি কেউ কেউ যদি রাজনীতি করে অবশ্যই করতে পারে। বিএনপি সবসময় বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে, কাজেই বিষয়টি আমরা এইভাবেই দেখতে চাই। রাজনীতি করার দেশের যে নিয়ম কানুন আইন কানুন আছে তার ভিতরে থেকে যারা রাজনীতি করবে অবশ্যই সবার রাজনীতি করার অধিকার আছে, এবং আমরা তো চাই সবাই রাজনীতি করুক। বহুদলীয় রাজনীতিতে আমরা বিশ্বাস করি। জামায়াতে ইসলামী তো বিএনপির সাথে এক সময় মিত্র ছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের বিরোধী ভূমিকা নিয়ে কিন্তু বিএনপি নেতারা এখন অনেকেই প্রশ্ন তুলছেন, সামনে আনছেন। কিন্তু বিএনপি আবার তাদের সাথে সরকারও গঠন করেছিল একটা সময়। 2024 সালে স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে, দেশ স্বাধীনের পরে যখন তারা সরকার গঠন করেছিল, ক্ষমতায় ছিল, তখনও যে সকল লুটতারাজ তারা করেছে, খুন গুম তারা করেছে, বিগত 17 বছর খুন গুম যারা করে তারা যা করেছে, এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে 71 সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে, তাহলে তাদের জবাব তারাই দিবেন। ওটা তার আমি দিতে পারবো না। আমারটা আমি দিতে পারবো, অন্যেরটা তো আমি দিতে পারবো না। আপনি জুলাইয়ের সময়ের কথা বলছিলেন, সে সময়ের হত্যাকাণ্ডের কথা বলছেন। সেই জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, তাদের ব্যাপারে আপনাদের বা বিএনপির অবস্থানটা কি আসলে? আহ, দেখুন, আমি 17 বছর যাবৎ প্রবাস জীবনে আছি। 111-এর তথাকথিত 111 সরকারের সময় যেই শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল, তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি। আমি যখন এখানে আসি, আমার ভাইকে আমি রেখে এসেছিলাম, ছোট ভাইকে। আমি যখন এই দেশে আসি, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। একটি ঘর রেখে এসেছিলাম, যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি,
যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল, যেই ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল, যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই। যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই। শুধু অসুস্থই নন, ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে। আমি আমার পরিবারের যেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম, এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন, যেটাই বলুন না কেন, এটি শুধু আমার কাহিনী না বা আমার পরিবারের কাহিনী না। এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের, বা যেই পরিবারের বাবা, যেই পরিবারের ভাই, যে পরিবারের স্বামী, তার ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গিয়েছে, তা না হলে হ্যান্ডকাফ পরা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে, সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হয়। কার সম্পর্কে কি মনোভাব সেটি গুরুত্বপূর্ণ নয়। এখানে একটা বিষয় আলোচনায় এসছে যে যারা অপরাধী তাদের বিচার হবে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ তাদের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারার না পারার প্রশ্ন। বিএনপিরও অনেক নেতা অনেক সময় বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা নন। তো এখন নির্বাচনও সামনে আসছে, ফলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সেই ধরনের একটা প্রশ্ন আসছে। তো সেই জায়গাটাতে বিএনপির কি অবস্থানটা হতে পারে? দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে, দেশের আইন সিদ্ধান্ত নেবে। তার মানে এটা আদালতের বিষয় বলে মনে করছেন? দল হিসেবে যদি অন্যায় হয়ে থাকে তাহলে তাই হবে। সোজা কথায় অন্যায়কারীর বিচার হতে হবে, তো সেটি ব্যক্তি হোক সেটি দলই হোক। যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে, সেটি ব্যক্তিও হতে পারে, সেটি দলও হতে পারে। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, আওয়ামী লীগের কি বাংলাদেশের রাজনীতিতে থাকা উচিত নাকি না? আমার মনে হয় আপনার কোনো কোনো প্রশ্নের উত্তরে আমি মনে হয় বলেছিলাম যে আমরা রাজনীতি করি জনগণের জন্য। আমরা বিভিন্ন সময় আমরা বিশ্বাস করি এবং বিভিন্ন সময় আমরা বলিও, আমরা বিএনপি আমরা যারা করি আমরা বলিও যে আমাদের রাজনৈতিক সমকল ক্ষমতার উৎস জনগণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না। জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে, তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না। যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চাই,